আইনশৃঙ্খলা নিয়ে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার। স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ। সৌদি আরবে নিহত 9 প্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের পাশে থাকবে সরকার। নেপালে বন্যায় 359 মরদেহ উদ্ধার, যে কোনো সহায়তার আশ্বাস বাংলাদেশের। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। তৃতীয় অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দাবি করে বিরোধী দলীয় এমপিদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্য নিয়ে বাধে হট্টগোল। পরে বিরোধী দলীয় নেতা তাচ্ছিলের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানান। পররাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের তৃতীয় অধিবেশন। গ্যাস, বিদ্যুৎ সংকট, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন স্বতন্ত্র ও বিরোধী জোটের এমপিরা। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়। এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশকে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এই বরাদ্দগুলো বাড়ানোর মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাও বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট বক্তব্য দিতে হবে। শাহবাগ আর সংসদের বক্তব্য এক নয়। ঢালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে, বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনে বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া, পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানায় বিরোধী জোট। ছড়িয়ে পড়ে উত্তেজনা, বাধে হট্টগোল। এক মিনিট বসুন, মাননীয় সদস্যবৃন্দ বসুন। পরে স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অসংসদীয় কিছু বলে থাকেন, তাহলে এক্সপান্স করব। জাতীয় সংসদের আগের প্রসিডিং গুলো দেখেন। পরামর্শ সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতাও। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যা পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এদিন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয় এদিন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গুলশান, কড়াইল আর মহাখালী এই 3 বস্তির বহুতল ভবন ও অবকাঠামো নির্মাণে চীনের কাছে বাংলাদেশ 10,000 কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। অবকাঠামো নির্মাণে চীন আগ্রহী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই অর্থ তারা একসাথে নয়,
ধাপে ধাপে দেবে। মন্ত্রী বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ও বিকল্প জ্বালানি ব্যবস্থা হিসেবে সৌর বিদ্যুৎও বিনিয়োগ করতে চায় চীন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগে আগ্রহী চীন। রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে। সেপ্টেম্বরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতির সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। সিইসি জানান, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি। এ সময় স্থানীয় নির্বাচনও শতভাগ গ্রহণযোগ্য করতে কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানান। তিনি আরও বলেন, পেশাগত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির কাছ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পেয়েছে বর্তমান কমিশন। মহামান্য রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা সাক্ষাতে গিয়েছিলাম আমরা। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই এবং ওনার জন্য এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি আমরা। প্রসঙ্গক্রমে উনি একটা কথা বললেন যেটা আমার খুব ভালো লেগেছে। বলে যে, দেখেন, আপনার সাথে বলি, বলে যে আমি এই দেশে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দল নিরপেক্ষভাবে কাজ করবেন। বেলা 11:30টায় বঙ্গভবনের দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষাই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় তিনি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল এবং অপচয় রোধের আহ্বান জানান তিনি। দেশে আনা হয়েছে সৌদি আরবের রিয়াদে অগ্নি দুর্ঘটনায় নিহত 9 জন প্রবাসীর মরদেহ। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, ডিএনএ পরীক্ষা শেষে পরিচয় নিশ্চিত হলে বাকি 7 জনের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে আনা হবে। এ নিয়ে দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিদেশ যাওয়া মানুষগুলো ফিরলেন কফিনবন্দি হয়ে। সৌদি আরবের রিয়াদে কারখানায় আগুনে 16 বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে ফিরে বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। রিয়াদে আগুনে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর সামনে এখন যেন ঘোর অন্ধকার। আজকে কতদিন হয়েছে ঠিক মতো খাওয়া না, দাওয়া না, ঘুম না, কান্না করতে করতে আমরা পাগল হয়ে যাচ্ছি। বাবুর ভবিষ্যৎ আমি এখন বলতে পারবো না। এখন যদি সরকার আমাদের সাহায্য না করে, আমাদের কিচ্ছু করার নাই। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরে আমার কি হচ্ছে, আমার হুঁশ ছিল না, আমি জানি না। ভাইয়ের এক ছেলে এক মেয়ে, মেয়ের বয়স 4 বছর যাচ্ছে, ছেলের বয়স 12 বছর যাচ্ছে। উপার্জন করা শুধু একজনই ছিল, ভাই চলে গেছে। ভাইয়ের পরিবারে আর উপার্জন করার মতন কোনো লোকজন নেই। লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক
ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং একই সাথে তাদের কিছু ওয়ারিশানদের তালিকা এখনও আমরা পাই নাই। ওই ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে। তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। গত 9 আগস্ট সৌদি আরবের এক সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান 16 বাংলাদেশি। দেশে ফেরা 9 মরদেহের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। অন্য 2 জন নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দেশে চলমান নানা সংকট নিরসন করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদের 10ম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও সংকট মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান করে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এছাড়া জনগণের প্রয়োজনে যে কোনো পক্ষের পরামর্শ নিতে সরকার প্রস্তুত বলে জানান তিনি। আজ 12ই ভাদ্র দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিক। প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা হয়ে তিনি বেঁচে আছেন বাংলা সাহিত্যের প্রাণে, বাঙালির সংস্কৃতির শেকড়ে। জাতীয় কবির 50তম মৃত্যুবার্ষিকে ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি শোষণ আর বৈষম্যের শেকল ভাঙার আহ্বান, ভালোবাসা আর মানবতা সুরে গড়া এক অনন্য কণ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার গান, কবিতা আর অগ্নিঝরা কথামালা যুগে যুগে জাগিয়ে তুলেছে বাঙালিকে। আমি মানি না কোনো আইন। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য সঙ্গীতের সেই আলোকবর্তিকা। তবে মৃত্যুর অর্ধশতাব্দী পেরিয়েও তিনি আছেন জীবন্ত, আছেন চেতনায়। আমি বিদ্রোহী। নজরুলের 50তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করা হয় বিদ্রোহী কবিকে। তার সৃষ্টকর্ম বিশ্বের কাছে পৌঁছাতে বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহ্বান জানান নজরুল প্রেমীরা। শুধু 2টো দিন না, আমরা প্রতিটা বছরের প্রতিটা দিনই আমাদের হৃদয়ে থাকে কবি। তিনি রূপায়ণ করতে পেরেছিলেন তার গল্প, উপন্যাস, কবিতা এবং গানের মাধ্যমে। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণার উৎস কাজী নজরুল ইসলাম। যত পরেই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা শুধু নজরুল কথাই নয়, কাজেও দেখিয়েছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান, সে অবদান স্বাধীনতাকামী মানুষ একজন, মুক্তিকামী মানুষ একজন, সাম্যের মানুষ একজন, একজন ন্যায় বিচারের মানুষ একজন, সেই ব্যাপারটি তার কাজের মধ্যে ফুটে উঠেছে। মৃত্যুর 50 বছর পেরিয়ে গেলেও প্রতিদিনই নজরুলের অদৃশ্য উপস্থিতি বাঙালির মনে। বিদ্রোহী কবিতায় আজও প্রেরণা হয়ে আছেন সাহসী উচ্চারণে, মানবতার বাণীতে আর ন্যায্যের লড়াইয়ে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি তার জামিন আবেদন প্রত্যাহার চেয়েছেন। আজ ট্রাইব্যুনাল 1-এর অনুমতি নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন, স্বামীর শেষ সময়ে পাশে থাকতে চেয়েছিলেন। এখন যেহেতু স্বামী মারা গেছেন, তাই আর জামিন প্রয়োজন নেই। এছাড়া সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর জামিন আবেদনের পরবর্তী শুনানির জন্য 17 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিকে 2 জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। টেলিফোনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে বাংলাদেশের পক্ষে থেকে যে কোনো ধরনের সহায়তার আশ্বাস তিনি দেন। নেপালে সকালে পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও অবহিত করে নেপালের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত শোক বার্তাও পৌঁছে দেন তিনি। নেপালের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, কোনো বাংলাদেশের খোঁজ পাওয়া গেলে উদ্ধারে সরকার প্রস্তুত রয়েছে। এটা হচ্ছে অন্যরা যখন বলবেন তখন তো জীবিত বা মৃত অবস্থায়, সেটা হচ্ছে অন্যরা যখন বলবেন তখন তো। নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভিতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি। চট্টগ্রামে সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের মাধ্যমে সেনাবাহিনী প্রতিরক্ষা সামগ্রী রফতানিতে নতুন মাত্রা যুক্ত করতে চায় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সরকার পণ্য রফতানি করতে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চট্টগ্রামের সীতাকুণ্ডে জলিল টেক্সটাইল মিল সেনাবাহিনীর কাছে হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলো জলিল টেক্সটাইল কারখানা। প্রায় 55 একর জায়গায় প্রতিষ্ঠিত পাহাড় ও সমতল ভূমিতে এবার উৎপাদন করা হবে প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ। দেশের চাহিদা মিটিয়ে এইসব সমরাস্ত্র রপ্তানির পরিকল্পনা করছে সেনাবাহিনী। আর্মি, নেভি, এয়ারফোর্স সবার জন্য এই গোলাবারুদ তৈরি হবে, পুলিশের জন্য হবে, আনসার ভিডিপির জন্য হবে, সবার জন্য, এনি প্যারামিলিটারি ফোর্স অল। এবং আমরা এই প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানিমুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই। অনুষ্ঠানে নতুন শিল্প কারখানা স্থাপনে সরকারের নানা উদ্যোগের কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে, আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমরা যেখানে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটাকে কীভাবে রপ্তানিমুখী করা যায় সেদিকে নিজেদেরকে আরও সম্পৃক্ত করা। এতদিন গাজীপুরে প্রতিষ্ঠিত সমরাস্ত্র কারখানা থেকে উৎপাদন করে প্রতিরক্ষা খাতে চাহিদা মেটাত সেনাবাহিনী। প্রায় 55 বছর পর চট্টগ্রামে সমরাস্ত্র কারখানার সম্প্রসারণে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি বন্ধ কারখানাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করল। তবে চুক্তি স্বাক্ষরের সময় জলিল টেক্সটাইল মিলসের শতাধিক শ্রমিক পাওনা টাকার দাবিতে কারখানার গেইটে নানা কর্মসূচি পালন করে। এনটিভি নিউজ ডেস্ক। অর্থনীতির খবর। সম্মিলিত ইসলামী ব্যাংকের আটকে থাকা অর্থ উদ্ধার ও আর্থিক সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে প্রায় 10,000 মামলা করেছে ব্যাংকটি।
পাশাপাশি অনিয়ম ও ঋণ জালিয়াতি চিহ্নিত করতে ফরেনসিক অডিটও চলছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রিসলিউশন ডিপার্টমেন্টের সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায়, পুনর্গঠন, শাখা একীভূতকরণ এবং আইটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বলা হয়, আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রায় 10,000 মামলা করা হয়েছে। আরও মামলার প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এক্সিট পলিসি ও এডিআর এর মাধ্যমে সমঝোতার ভিত্তিতেও অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। গত 16 জুলাই নতুন সিইও নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় 16,000 কর্মকর্তা কর্মচারীর পদমর্যাদা ও সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের কাজও চূড়ান্ত হয়েছে। ব্যবসায়িক সম্ভাবনা ও পরিচালন ব্যয় বিবেচনায় 780টি শাখা এবং 1,500টি বিজনেস ইউনিট একীভূত করার কাজও চলছে বলে জানানো হয়। এবারে খেলার খবর। ফুটবল। মোহামেডানের 9 খেলোয়াড় ছাড়াই ফিফা এশিয়ান কাপের ক্যাম্প শুরু করল জাতীয় দল। অন্যদিকে ফিফা উইন্ডোর নিয়ম মেনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে প্রবাসী খেলোয়াড়দের। কুশল ইয়াসেরের রিপোর্ট। ইন্দোনেশিয়ায় ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন খেলোয়াড়রা। ঘরোয়া লিগ শুরু হতে দেরি হওয়ায় আসন্ন ফিফা উইন্ডোর জন্য আগাম ক্যাম্প ডেকেছেন কোচ থমাস ডুলি। 28 জনের এই ক্যাম্পে নেই হামজা চৌধুরী সহ প্রবাসী খেলোয়াড়রা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে ফিফা উইন্ডোর নিয়ম অনুযায়ী সময় মতো তারা দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে ক্যাম্পের প্রথম দিনে দেখা মেলেনি মোহামেডানের কোনো খেলোয়াড়ের। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে, আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি। তো সেই পরিপ্রেক্ষিতে প্লেয়ারদেরকে কল করা হয়েছে এবং সেই অনুযায়ী আজকে সব প্লেয়াররা চলে আসবে। দেন আগামীকালকে থেকেই যতটুকু হয়েছে যে সম্পূর্ণভাবে অনুশীলনটা হবে। নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফার এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে বাফুফে। আজকে হয়তো আমাদের এখানে আউটসাইড প্র্যাকটিস নেই, এখানে কিছু ইন্টারনাল মিটিং আছে বা এখানে হয়তো কোনো জিম টিম আছে। আজকে বাইরে প্র্যাকটিস নেই, আজকে হোটেলেই থাকবে, হোটেলে যা যা করার করবে। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। সঙ্গে একটি স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে টিম বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ফুটবলের আরও খবর। কোচ ও খেলোয়াড়দের ছাড়াই অনূর্ধ্ব 20 ফুটবল দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলো। রাতে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। তার আগে বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। সম্প্রতি প্রধান কোচ জেরার্ড জোন্সের সঙ্গে সহকারী কোচ আতিকুর রহমানের হাতাহাতির ঘটনায় পুলিশের হস্তক্ষেপ করার বিষয়টিও সামনে আসে। এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত হননি তাদের কেউই, ছিলেন না কোনো খেলোয়াড়। দলের পক্ষ থেকে কথা বলেছেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম। আর এশিয়ান যুবাদের এই টুর্নামেন্টের বাছাইয়ে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। এবারে ক্রিকেট সহ অন্যান্য ডিসিপ্লিনের অ্যাথলিটদের ফিটনেস ধরে রাখতে স্পোর্টস মেডিসিন এক্সিলেন্সি সেন্টার তৈরির পরিকল্পনা করেছে বিসিবি। প্রাথমিক চিকিৎসা সেবা উন্নত করতে চিকিৎসক নিয়োগ, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ডায়াগনস্টিক সরঞ্জাম ক্রয় করা হবে। বিসিবি কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। সামনে আমরা চেষ্টা করছি যে আমরা একটা স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন অ্যান্ড সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার। সেটার জন্য আমরা একেবারে উন্নত বিশ্বের মডেলে যেটা করা দরকার সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বাঞ্চলে যে বড় সেন্টার অফ এক্সেলেন্স গঠিত হবে, তৈরি হবে, সেখানের মধ্যে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। ইন দ্য মিন টাইম আমরা আমাদের জন্য ওই যে একাডেমিক ব্লকের মধ্যে আমাদের প্রায় 3000 স্কোয়ার ফিট জায়গা একটু বরাদ্দ করা আছে। তো সেখানের মধ্যে আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। আইন শৃঙ্খলা নিয়ে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার। স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ।
সৌদি আরবে নিহত 9 প্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের পাশে থাকবে সরকার। নেপালে বন্যায় 359 মরদেহ উদ্ধার, যে কোনো সহায়তার আশ্বাস বাংলাদেশের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।